আজকে তো ভালোই শুরু হয়েছিল। এখন একটু অ্যানালিসিস করে নিই, চটপট আমরা অ্যানালিসিস করব ব্যাংক নিফটি আর নিফটির অ্যানালিসিস, যেটা লাইভ মার্কেট অ্যানালিসিস হবে আজকে। এবং কোন জায়গা থেকে ট্রেড জেনারেট করা যায় বা কোন জায়গা থেকে আমাদের মার্কেটের মুভমেন্ট আসতে পারে একটু অল্প করে জাস্ট দেখে নেওয়া। তা এটা হচ্ছে ব্যাংক নিফটি ডেলি চার্ট, দেখতেই পাচ্ছ। এক সেকেন্ড। ব্যাংক নিফটির ডেলি চার্টের মধ্যে আজকে আমাদের দেখাই যাচ্ছে পরিষ্কার যে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। ব্যাংক নিফটির মধ্যে একটা রেজিস্ট্যান্স এসছে। রেজিস্ট্যান্সটা কোথা থেকে আসছে? 50,000-এর যে ব্যারিয়ার ছিল সেটা ব্যাংক নিফটি ক্রস করে বেরিয়ে গেছে। আমাদের 50,000-এর একটা লাইন আমরা মার্ক করি, যেটা সেন্টিমেন্টাল লাইন। 50,000-এর ওপরে ট্রেড করছে, অর্থাৎ ব্যাংক নিফটির এখন বর্তমান স্টেট হচ্ছে 50,000 যে সাইকোলজিক্যাল মার্ক ছিল তার থেকে ওপরে, তার মানে বুলিশ। 50,000 যতক্ষণ, তাহলে নিয়ারেস্ট সাপোর্ট হচ্ছে আমাদের 50,000। এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ যেটা ড্র করলাম, সেটা হচ্ছে 50,000-এর লাইন। 50,000-এর ওপরে এখন ব্যাংক নিফটি ট্রেড করছে। 50,000-এর ওপরে ব্যাংক নিফটি ট্রেড করছে এবং ব্যাংক নিফটির মধ্যে একটা রেজিস্ট্যান্স আসছে যেটা 50,200 ক্রস করতে পারছে না। অর্থাৎ 50,200, 50,000-এর যে সাইকোলজিক্যাল লেভেল ছিল সেখানে যে রেজিস্ট্যান্স ছিল সেইগুলো ব্যাংক নিফটি ব্রেক করতে কদিন টাইম লেগেছে একবার দেখে নাও। প্রথম ট্রাই করেছিল এখান থেকে রিজেকশন এসছে। নেক্সট ট্রাই হয়েছিল, এটাকে ব্রেকআউট হয়েছে 3 তারিখ 23 জুন, ঠিক ইলেকশন রেজাল্টের আগের দিন। তারপরের দিনও খুলেছিল তো ওপরে, কিন্তু সেদিন ম্যাসিভ ফল, একদম 200 EMI নিচে। তারপর থেকে ট্রাই করেছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আজকে 6th ডেতে আজকে ব্যাংক নিফটি 50,000 মার্কের ওপরে ট্রেড করছে। তাহলে এখন আমাদের দেখার যে 50,000-এর ওপরে কতক্ষণ সাস্টেন করে। যদি 50,000-এর ওপরে একদিন কি দুদিন সাস্টেন করে, তাহলে আস্তে আস্তে আমরা ওইটা ওপর দিকে মুভ করতে দেখব। আর যদি 50,000-এর উপর সাস্টেন না করে, তাহলে কিন্তু ব্যাংক নিফটি আবার নিচে চলে আসতে পারে। এবং এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই রেড লাইনটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজের লাইন। সেই 20 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নেওয়ার জন্য ব্যাংক নিফটি হয়তো নিচে আসতে পারে। তা আজকে যেটা দেখার সেটা হচ্ছে 30 মিনিটের চার্টে আমরা চলে যাচ্ছি। 30 মিনিটের ক্যান্ডেল কি ছিল দেখে নিই। দেখতেই পাওয়া যাচ্ছে যে 30 মিনিটে একবার মার্কেটকে ফেলার চেষ্টা করেছিল, একটা বড় সড়ো উইক তৈরি হয়েছে আজকে, যেটা 30 মিনিটের ক্যান্ডেলটার ফার্স্ট, এটা 20 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসেছিল এবং যে 50,000-এর যে লাইন, সেই লাইনটাকেও ব্রেক করে নিচে যাওয়ার চেষ্টা চলেছিল। কিন্তু সেইখান থেকে এসে মার্কেটের মধ্যে একটা ভালো শর্ট কভারিং হয়, কারণ এখানে যারা শর্ট করেছিল, এখান থেকে যখন মার্কেটের মধ্যে বুলিশনেস আসছে তখন শর্ট কভারিং হয়, এবং শর্ট কভারিং হওয়ার পরে এটা সোজা চলে যায় 50,000-এর ওপরে। এবং এই যে লাইন, এটা হচ্ছে আজকে 30 মিনিটের যেটা রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে এখন মার্কেট রয়েছে, সেই রেঞ্জের বাইরে রয়েছে। 30 মিনিটের যে রেঞ্জ ব্রেকআউট হয়ে গেছে। যদি এখান থেকে সাস্টেন না করে, এবং রেঞ্জটা যেহেতু অনেকটা ওয়াইড দেখতেই পাওয়া যাচ্ছে, কতটা, আমি আর একটু পরিষ্কার করে আঁকছি, কতটা বড় আজকে রেঞ্জটা তৈরি হয়েছে। তার মানে আজকে মার্কেটের মধ্যে সেরকম ভালো মুভমেন্ট কিছু এক্সপেক্টেড নয়। যদি এরকম বড় কোনো ওয়াইড রেঞ্জ তৈরি হয়, প্রথম 30 মিনিটের ক্যান্ডেলে যদি কোনো ওয়াইড রেঞ্জ তৈরি হয়, তাহলে সেই দিনের ট্রেড কিন্তু অ্যাভয়েড করাটাই যুক্তিযুক্ত। তার কারণ হচ্ছে এখানে আগামীকাল হচ্ছে এক্সপায়ারি, এবং আগামীকাল যেহেতু এক্সপায়ারি, তাহলে আজকে মার্কেট একটু কনসলিডেট করবে, একটু সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি। যারা অপশন বাইং করো তাদের জন্য কিন্তু আজকের দিনটা ভালো দিন নয়, কারণ আজকে যতই মার্কেট এক জায়গাতে সাইডওয়েজ হয়ে যায়, তাহলে কিন্তু প্রিমিয়াম ম্যাসিভ হারে পড়ে যাবে, অর্থাৎ তোমাদের মুভমেন্ট আসবে না এবং তোমাদের বড়সড় লস হতে পারে। তো 30 মিনিটের ওপরে যদিও ট্রেড করছে, 30 মিনিটের যে রেঞ্জ তার উপরে যদিও ট্রেড করছে, তা সত্ত্বেও কিন্তু এখন সেই বুলিশনেস আমাদের দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে বুলিশনেস কেন দেখতে পাওয়া যাচ্ছে না, দেখো 200 মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা উঁচুতে রয়েছে। বুলিশনেস তখনই ভালো মুভমেন্ট আসে যখন মার্কেট 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে বা সেটাকে ক্রস করে, যেটা এখানে হয়েছিল।
200 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, মার্কেটের মধ্যে একটা ভালো বুলিশনেস এসেছিল। আবার এখানে দেখো 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, এখানেও ভালো বুলিশনেস এসেছিল, এবং এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়। 200 মুভিং অ্যাভারেজ থেকে মার্কেটের তখন যে প্রেজেন্ট কস্ট ছিল সেটা কিন্তু মোটামুটি খুব একটা বেশি ছিল না, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে 200 মুভিং অ্যাভারেজ রয়েছে এইখানে, আর মার্কেট ট্রেড করছে এই জায়গাতে বেশ অনেকটা লম্বা সম্বা গ্যাপ। তাহলে এই গ্যাপটার জন্য আজকে কিন্তু মার্কেটের মধ্যে বেশি মুভমেন্ট আসবে না, মুভমেন্টটা স্লো হবে, এবং খুব বেশি বলা ভালো এটা সাইডওয়েজ হয়ে যাবে। সাইডওয়েজ যদি হয়ে যায় তাহলে অপশান বায়ারদের জন্য এটা কিন্তু একদমই ভালো দিন নয় ট্রেড করার জন্য। এটা গেল ব্যাংক নিফটি। এবার একটু নিফটি চার্টটা চট করে দেখে নিই। প্রথম দেখে দেওয়া যাক নিফটি ডেলি চার্ট। নিফটি ডেলি চার্টে বুলিশনেস তো দেখা যাচ্ছে, কিন্তু লাল ক্যান্ডেল যতক্ষণ রয়েছে ততক্ষণ কোনো বাই জেনারেট করাটা উচিত নয়। দেখো লাল ক্যান্ডেল মানে হচ্ছে এখান থেকে প্রফিট বুকিং আসতে পারে, এবং প্রফিট বুকিং এলে কতটা আসতে পারে, নিয়ারেস্ট যেটা সাপোর্ট সেটা হচ্ছে মোটামুটি 23,000 এটা হচ্ছে নিয়ারেস্ট সাপোর্ট। 23,000 নিয়ারেস্ট সাপোর্টে আসতে পারে নিফটি, আর যদি নিফটি 23,000 টেস্ট করতে আসে তাহলে কিন্তু ব্যাংক নিফটিও নিচের দিকে যাবে, কারণ নিফটি এবং ব্যাংক নিফটি দুই ভাই বা বাবা ছেলে বা মা ছেলে বলতে পারো। নিফটি যেরকমভাবে চলবে ব্যাংক নিফটি কিন্তু সেই তালে চলবে। কাজে নিফটি ওপরে যাচ্ছে ব্যাংক নিফটি নিচে আসছে, বা নিফটি নিচে আসছে ব্যাংক নিফটি উপরে যাচ্ছে, এই ধরনের সিনারিও যখন হবে তখন কখনো ট্রেড করবে না, ট্রেডটাকে অ্যাভয়েড করবে সেদিন। যখন দুটো সেম ডিরেকশনে থাকবে, অর্থাৎ নিফটিও আপ ব্যাংক নিফটি আপ, সেদিন হচ্ছে ট্রেডেবল ডে। আর যেদিন নিফটি আপ আর ব্যাংক নিফটি ডাউন সেদিন কিন্তু নন ট্রেডেবল ডে, অর্থাৎ দুটো ডিরেকশন দুদিকে যাচ্ছে, মানে কোনো দিকে বড় মুভমেন্ট আসবে না। বড় মুভমেন্ট না এলে কিন্তু ট্রেড করার কোনো মানে হয় না। তাই এইটা যেটা দেখা যাচ্ছে যে এখন 23,000 23,000 লেভেল টেস্ট করতে আসতে পারে নিফটি আগামী কয়েকদিনের মধ্যে। কাজে তখন একটা অপরচুনিটি তৈরি হবে এবং সমস্ত স্টকগুলো একটু নিচে নামবে, তখন তোমাদের বাইং অপরচুনিটি আসবে। নেক্সট সাপোর্ট যদি বলতে হয় তাহলে 23,000 সাপোর্ট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 23,100। তারপরের সাপোর্ট কিন্তু আছে এইখানে। সাপোর্টগুলো ভালো করে মার্ক করে রাখতে হবে যে কোথায় কোথায় আমাদের সাপোর্ট আছে, অর্থাৎ নিফটি কোন কোন জায়গাতে সাপোর্ট নিতে পারে। আর একটা জিনিস যেটা দেখো, টু 200 মুভিং অ্যাভারেজ অনেকটা নিচে, আর নিফটির মার্কেট লাইভ ট্রেডিং মার্কেট হচ্ছে অনেকটা উঁচুতে, অর্থাৎ এতটা গ্যাপ প্রায় 2,200 পয়েন্টের গ্যাপ, 2200 2,200 পয়েন্টের গ্যাপে, অর্থাৎ মার্কেট কিন্তু এখন আনস্টেবল কন্ডিশনে রয়েছে। অর্থাৎ এখানে যদি কেউ বাই অপশান বা লং পজিশন ওপেন করে তাহলে কিন্তু তাদের জন্য খুব রিস্ক। যে কোনো সময় মার্কেটের মধ্যে কারেকশন আসতে পারে, ছোটোখাটো শর্ট টার্ম কারেকশন, এবং সেখান থেকে কিন্তু প্রফিট বুক হয়ে যাবে এবং তোমাদের লস হতে পারে। তাই এই জায়গাটা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে আমাদের। যতক্ষণ না এই রেঞ্জটাকে নিফটি ব্রেকআউট করে ওপর দিকে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই রেঞ্জের মধ্যে কিছুদিন থাকতে পারে, থাকার পরে ডাউন ট্রেন্ডে আসতে পারে এই এটাকে ম্যাচ করার জন্য, অথবা এটার কন্টিনিউশন ওপর দিকে যেতে পারে। অনেক সময় কন্টিনিউশন ওপর দিকে যায়, যেরকম এইখান থেকে একটা কন্টিনিউশন চলছে, এই যে রেঞ্জটার মধ্যে মার্কেট রয়েছে এখান থেকে কন্টিনিউশন আস্তে 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 ধীরে 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 কিন্তু ওপর দিকে চলে যেতে পারে, অথবা এখান থেকে টেস্ট করতে আসতে পারে। ফার্স্ট টেস্ট করবে এটা 220 মুভিং অ্যাভারেজকে, তারপরে টেস্ট করতে আসতে পারে এই লেভেলটাকে, অর্থাৎ একটা প্রফিট বুকিং আসতে পারে। কারণ ইলেকশনের পর থেকে কন্টিনিউয়াস, কিন্তু ইলেকশন রেজাল্টের পর থেকে 4 তারিখের পর, এটা হচ্ছে 4 তারিখের ক্যান্ডেল, এই 4 তারিখের পর থেকে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মার্কেট আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে যারা বুক বাই করেছে তারা তো এখানে জায়গাটাতে গিয়ে প্রফিট বুক করবে, তো প্রফিট বুক করলে কিন্তু এখান থেকে একটা ডাউনফল আসতে পারে।
মেবি পসিবিলিটিস রয়েছে। আর যদি না হয় তাহলে মোমেন্টামে রয়েছে। আর একটা যেটা দেখার খুব ভালো জিনিস দেখতে পাচ্ছ তোমরা, ভলিউম। প্রথম 4 তারিখের ভলিউমটা দেখো, তারপর থেকে কিন্তু ভলিউম কন্টিনিউয়াসলি কিন্তু ডিক্রিজ করছে, কন্টিনিউয়াসলি কিন্তু ভলিউম নিচের দিকে, অর্থাৎ ভলিউম কিন্তু বাড়ছে না। সেই জন্য ছোট ছোট ক্যান্ডেল ফর্ম করছে। খুব ভালো করে খেয়াল করে দেখো, ভলিউম কিন্তু আমাদের খুব অনেক কিছু বলে দেয়। যে ভলিউমের দিকে একটু তাকাতে হবে। আমরা যদি এই জায়গার ক্যান্ডেলগুলো দেখি, একটাও কিন্তু সলিড ক্যান্ডেল নেই, যে ক্যান্ডেলগুলো কনভিনসিং, মানে যেগুলো থেকে আমাদের মধ্যে একটা কনফিডেন্স আসতে পারে যে মার্কেট এখন ওপর দিকে যেতে পারে। এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, দুটোরই আপার উইক লোয়ার উইক রয়েছে। যখনই কোনো ক্যান্ডেলের আপার উইক এবং আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো একসাথে ফর্ম হয়, তার মানে ইনডিসিশনের মধ্যে রয়েছে, অর্থাৎ মার্কেটের মধ্যে একটা ডাউটনেস রয়েছে যে মার্কেট ওপরেও যাচ্ছে, সেখান থেকে রিজেকশন আসছে, নিচে আসছে, সেখান থেকে রিজেকশন আসছে, একটা ডাউট নিয়ে কিন্তু আস্তে 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 ওপর দিকে যাচ্ছে। এবং ভলিউম কিন্তু কন্টিনিউয়াসলি ডিক্রিজ। ভালো করে খেয়াল করো, ভলিউম কিন্তু কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে। অর্থাৎ এইখানে যে ভলিউম ছিল তার থেকে কিন্তু তারপরের দিনের ভলিউম, তারপরের দিনের ভলিউম, অর্থাৎ এখান থেকে একটা ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট কিন্তু এনি টাইম নিচের দিকে আসার পসিবিলিটিস রয়েছে। তাই এখান থেকে খুব সাবধানে ট্রেড জেনারেট করতে হবে। এবং যতক্ষণ না এই জায়গাটাতে এসে সাপোর্ট নিচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো বড় ট্রেড জেনারেট করার উচিত নয়। আচ্ছা, আজকের জন্য একটু দেখে নিই। আজকে আমি ভিডিও খুব একটা বেশি লম্বা হবে না, শুধু নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসটাই আমি আজকে করছি। আজকে এটা ডেলি চার্ট, আমরা একটু 30 মিনিটের চার্টে দেখে নিই। আমার ফেভারিট টাইম ফ্রেম হচ্ছে 30 মিনিটস, কারণ এখান থেকে অনেক নয়েজ রিডিউস হয়ে যায় এবং মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট, পজিটিভ মুভমেন্টটা দেখা যায় কোন দিকে হচ্ছে। কারণ যত আমরা ছোট টাইম ফ্রেমে যাবো সেখানে প্রচুর নয়েজ থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা কিন্তু 30 মিনিটের ফ্রেমে যায় না। যেটা ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছিলাম খুব বড় লম্বা রেঞ্জ ছিল, এক্ষেত্রে কিন্তু নিফটির ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা অতটা বড় নয়। নিফটির ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা দেখো অতটা বড় নয়, একটু ন্যারো এবং কন্টিনিউ নিচের দিকে আসছে এবং 20 মুভিং অ্যাভারেজ কিন্তু কন্টিনিউ ওপর দিকে যাচ্ছে। এই দুটো যখনই ম্যাচ করবে, দেখো নতুন আজকে এখন একটা নতুন ক্যান্ডেল তৈরি হলো, 11টা 15 ক্যান্ডেল, 11টা 15তে নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তার মধ্যে এটা কিন্তু এখনও রেঞ্জ ব্রেকআউট হয়নি। ব্যাঙ্ক নিফটিতে যেটা আমরা দেখেছিলাম যে রেঞ্জ ব্রেকআউট হয়ে গেছে, রেঞ্জ ব্রেকআউট হয়ে আস্তে আস্তে এটা উপর দিকে যাচ্ছে, মুভমেন্ট কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আর ব্যাঙ্ক নিফটির ভলিউমটা ছিল, ভলিউমটা দেখে নাও, ব্যাঙ্ক নিফটির ভলিউম কিন্তু ভালোই ছিল এবং কন্টিনিউ কিন্তু একটু ডিক্রিজিং রয়েছে। সেক্ষেত্রে নিফটির ভলিউম কিন্তু একটু কম এবং নিফটি কিন্তু এখনও রেঞ্জ ব্রেকআউট করেনি। 30 মিনিটের যে মর্নিংয়ে যে 30 মিনিটের রেঞ্জ, সেটার মধ্যেই এখনও ট্রেড করছে। অর্থাৎ যতক্ষণ না এই রেঞ্জের বাইরে বেরোচ্ছে, নিফটি যতক্ষণ না রেঞ্জের বাইরে যাচ্ছে আইদার উপরের দিকে বা নিচের দিকে, ততক্ষণ কিন্তু কোনো রকম ট্রেড জেনারেট করাটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ এই জায়গাটা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, এখানটাতে প্রচুর স্টপ লস হিট হয় এবং যারা নিউ ট্রেডার আছে তারা কিন্তু এই জায়গাটাতেই বেশি লস করে। আগে নিফটিকে রেঞ্জের বাইরে বেরোতে দাও, যখন রেঞ্জের বাইরে বেরোবে তখন তার মধ্যে এবার কোন দিকে যাচ্ছে একটা ডিরেকশন আমরা পাবো। সেই ডিরেকশনে যদি যায় তখন আমাদের ট্রেড জেনারেট করতে হবে। আইদার এখান থেকে এটা বেরোলো একটা ছোট পুলব্যাক, তারপরে কিন্তু আবার নিচের দিকে আসার চান্স থাকে। তাহলে এই যে রেঞ্জটা কিন্তু খুব ভাইটাল রেঞ্জ, এই রেঞ্জটাকে ফলো করতে হবে। 30 মিনিটের রেঞ্জ খুব ভাইটাল হয়। আমরা যদি আগের দিনের ক্যান্ডেলটাকে দেখি, এটা ছিল আগের দিনের 30 মিনিটের ক্যান্ডেল, খুব ভালো করে দেখো আগের দিনে কিন্তু কোনো রকম রেঞ্জ ব্রেকআউট হয়নি, অর্থাৎ সারাদিন কিন্তু এই রেঞ্জের মধ্যে ছিল এবং রেঞ্জটা যথেষ্ট ওয়াইড রেঞ্জ ছিল, তাই মার্কেটের মধ্যে মুভমেন্ট হয়নি। তারপরে আগের দিনে এটা ছিল 30 মিনিটের ক্যান্ডেল, ছোট্ট একটা ব্রেকআউট হয়েছিল, ব্রেকডাউন হয়েছিল, কিন্তু সেটা সাস্টেন করেনি, আবার রেঞ্জের ভেতরে ঢুকে গেছিলো। তাই 3-4 দিন ধরে কিন্তু মার্কেটের মধ্যে এই জিনিসটাই চলছে। আর যদি আমরা 4 তারিখের দেখি, দাঁড়াও 4, এই ছিল 4 তারিখের ক্যান্ডেল। এখানে যদি আমরা একটা রেঞ্জ ড্র করি, যথেষ্ট চওড়া রেঞ্জ ছিল। প্রথম
দুটো তিনটে ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, পরের লাস্ট 4 নম্বর ক্যান্ডেল কিন্তু বড় সড়োভাবে মার্কেটকে ব্রেক করে রেঞ্জটাকে ব্রেক করেছিল এবং সেটা বড় সড়ো ফল নিচের দিকে আমরা দেখেছিলাম। আর এখান থেকেই আবার প্রফিট বুকিং হয়ে গেল, হওয়ার পরে কিন্তু মার্কেট আবার রেঞ্জের বাইরে চলে গেছিল। তো এই জিনিসটা আমরা 4 তারিখে দেখেছি, 4 তারিখ 5 তারিখ 6 তারিখ পর দেখেছি। কিন্তু এখন যেটা রয়েছে সেটা কিন্তু মার্কেট মোটামুটি সাইডওয়েজ, এখন কোনো ট্রেড না করাটাই বেটার। এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে যে কতক্ষণে এই রেঞ্জটাকে প্রপারলি ব্রেক করে এবং ভলিউম সমেত। এটা আমরা যদি জিরোধাতে দেখি তাহলে কিন্তু এই ভলিউমগুলো দেখতে পাবো না, জিরোধাতে কোনো ইন্ডেক্সের ভলিউম দেখায় না, একমাত্র ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে কিন্তু ভলিউমগুলো দেখায় এবং এই ভলিউমটা দিয়ে আমাদের অনেক কিছু বোঝা যায় যে কোন জায়গাটাতে মার্কেটের মধ্যে মুভমেন্ট আসতে চলেছে। তো এই ছিল মোটামুটি ব্যাংক নিফটি অ্যানালিসিস। ট্রেডিং এনজয় করো, নিজের লাইফকে সেটেল করো এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়ে যাও। থ্যাংক ইউ, গুড বাই।